পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্তু। ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন। ডাকার কারণ স্পষ্ট নয়। অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয় নয় তো। ভেতরে প্রবেশ করে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন, এসো। আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে, এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে চাপদাড়ি। এলাকায় এক নামে বড় ভাই, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক। নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে, ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজে জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছ? কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, আমাকে সিগারেটে টান। আহ, ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার। বিরক্ত হলেন, তুমি কি করেছো সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের, চোখ পাকালেন তিনি, চাপা স্বরে ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছো, কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে, আদবের বালাই নেই ভেতরে। তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? নাম কি? অন্তু অবাক হলো, উল্টো তাকেই ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মেহজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে। আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার্ড করেছেন বছর খানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য, বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো ওনা একবার চোখ তুলে, মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাতের তর্জনী আঙ্গুল তুলে ইশারা করলো অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার, যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভিতরে, যা যুক্তিহীন বললেও মনে হচ্ছে, আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটাই খুব। হামজা পাটোয়ারি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময়। ঈদমিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া, ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসল সিঁড়ির ওপর। গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো, কোন ইয়ার যেন তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর একই হয়। তোমার কি হয়েছে গতদিন জয়ামিরের সঙ্গে? অন্তু কপাল জড়ালো। জয়ামির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার, বিরক্ত হলো। 2 বছর ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে? জয়ামিরকেও চেনো না নাকি? ভার্সিটি ছাত্রলীগের সম্পাদককে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। আর জয়কে? হামজার ফুফাতো ভাই, জয় আমির। ও আচ্ছা। একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে। তানিয়ার জয়ের হলিয়া বর্ণনা করতে শুরু করলো। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে, শ্যামলা বর্ণের, লম্বা করে। থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেইন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে, আর বাম হাতে ব্রেসলেট। অন্তু সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝলো যে তাকে সিগারেটে টান দিতে বলেছিল সেই জয়। আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা, দ্রুত মাথা নাড়ালো। জি, এবার চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বললে তানিয়া, যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র্যাগ দিয়েছিল।
এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ রাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না রাগিয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? যে জানি, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমায় নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষার মতো তো কিছু হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো। মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়কে তো দেখছি তাহলে আসলে জেনোই না তুমি। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুই জ্ঞান রাখো না নাকি? অন্তুর খুব বলতে ইচ্ছে করলো, ঘাস কাটতে যদি নাও আসি, তবে এসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয় আসি না। আসি পড়ালেখার জন্য, তা শেষ করে ফিরে যাই। চেপে গেল। শঙ্কিত হয়ে উঠেছে ইতোমধ্যেই ভেতরটা। ভয়টুকু সে চাপলো ভেতরে। কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। একটু তাচ্ছিল্যে হাসলো সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি। তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো। আবার ভালো কেন? রাজনীতির চাল বোঝে না? সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে। অথচ বখাটেপনা ছাড়তে পারেনি। সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তে একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারিদিকে ভালোভাবে তাকালো কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, শোনো, তুমি এখনো ছোট। এত বোকার মতো চলবে না। পরিস্থিতি বুঝে চলতে হয়, নয়তো মারা পড়বে। একটু থেমে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজা রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেনো? জি চিনি। ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো, পায়ে ক্যান্সার হলো। এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল। বলা চলে বিক্রি করেছিল। তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময় টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে। যেহেতু বসত বাড়ি, কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি আর। 1 বছরের সময় ছিল। খালা সেই সময় টাকা পরিশোধ করতে পারেননি। তার উপর প্রতি মাসের কড়া সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের। ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারো কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার। খালার সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বার, সমাজসেবকেরা সব ছিল। সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে। তারা যায়নি, তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। লোকে বলছে এদের মধ্যে কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতরে টিপ টিপ আন্দোলন চলছে। আওয়াজটা খুব কানে বাজছে। নিকপের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করল অন্তু। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আখি দেখেনি কখনো মেয়েটাকে, তবুও হৃদয়টা খুব লাফাচ্ছে। আচ্ছা, আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। আর সাহসে জুটছে না। সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি, অথচ আজ দুদিন ধরে বুকে ভারী শঙ্কা চেপে আছে। আখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানা নেই।
তবুও আজ 2 দিন ধরে ঘরে বন্দি হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরান্দা পায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখলো। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল। এই নাটক করবো না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাদ করে উঠল মার্জিয়া। তোমার মতো ডায়েরির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কথাই বলো গা জ্বালানো সব। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার উপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারেও তাড়াবা এখান থেকে? অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে। এমন কোনো কথা ওঠেনি, সেটা জানেন আপনিও। আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরের জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন। দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কি সব কথা এসব? মুখ ঝামটি মারল মার্জিয়া। শখ আমার খুব যে তাই। তো বলল, ভনিতা না করুন, বলুন আমি কি করেছি। আপনার সব পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া। জানো না তুমি না, আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙেই যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিড়হিড় করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার, এত রহস্য করো কেন? হ্যাঁ? মার্জা চিৎপিট করে উঠল। বলতে পারলে তো হতোই। বলতে পারি না তো আম্মা, আর না পারি সইতে। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখে এই বাড়িতে রাখে কে? অন্তিক বাড়িতে ঢুকলো। কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলতেছে? রাবেয়া বললেন। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা, আমার মেয়েকে তাড়াবা। তার আগে আমি বের করতে পারবো না তোমায়। এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত? কি হয়, কিসের কথা কয়? কিছু কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মার্জিয়া স্বামীর দিকে তাকালো। অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায়। বোন, স্ত্রী অথবা মা কাউকে একটা শব্দও বলল না। অন্তু ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে। একরাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধহয় জড়িয়ে এলো বুকটায়। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এ বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। মার্জিয়া অকারণেই চিৎকার চেঁচামেচি করে। কেন করে? কি সব বলে, কিছুই বোধগম্য হয় না। আর না অন্তিক কিছু বলে। শিক্ষিত তরতরে যুবক অন্তিক, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন? গোটাটাই রহস্য। ঠিক তেমনই মার্জিয়ার আচরণও। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মা তার। আব্বু বাসায় নেই, পঞ্চগড় গেছেন। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবেন না। অন্তু পড়ার টেবিলে বসল, অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়।